হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। তো তোমাদের মধ্যে অনেকেই জানো এই বছরের বড় ট্যুরটা আমরা আন্দামান করেছিলাম। আর যেহেতু আমাদের ফ্লাইট অনেক ভোরবেলায় ছিল, তো আমরা অন্ধকার থাকতে থাকতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম নতুন একটা জায়গা এক্সপ্লোর করব নতুন ভাবে। তো প্রথম থেকেই তো খুব এক্সাইটেড ছিলাম। রাত্রিবেলায় রাস্তা এতটা ফাঁকা ছিল যে 15 থেকে 20 মিনিটের মধ্যে গল্প করতে করতে কখন যে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। এইবারের ট্রিপে আমাদের সাথে আরো অনেক গ্রুপ ছিল, বাট তাদের একদিন আগে আমরা আন্দামান পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদের আরেকটা এক্সট্রা স্পট দেখার ছিল, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। তো ওটা আমরা ইন্ডিভিজুয়ালি একদিন আগে গিয়ে কমপ্লিট করেছি। আর আমি একটা জিনিস দেখেছি, কোনো স্পেশাল অকেশন বা ভালো কিছু থাকলেই আমার মুখে কোথা থেকে যেন পিম্পল গুলো উদয় হয়। সে যাই হোক, সেসবগুলোকে বিউটি স্পট ভেবে ইগনোর করে আমাদের সব ফর্মালিটিস করে বোর্ডিং পাস নিয়ে নিলাম। প্রথম দিন থেকেই আমাদের মনটা একটু খারাপ ছিল, মানে ভয়ও পাচ্ছিলাম বলতে পারো, কারণ টিভিতে দেখাচ্ছিল যে আন্দামানে সাইক্লোন হতে পারে। তো তখন তো এটাই মনে হচ্ছিল যে আমাদের ঘুরতে যাওয়ার টাইমেই এরকম একটা কিছু হবে। তো খুব আপসেট ছিলাম যাওয়ার টাইমটা। আসলে আমরা ঘুরতে এতটা ভালোবাসি, মানে সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে নিলেও ঘোরার সাথে কোনোদিনও কম্প্রোমাইজ করতে পারবো না। তো সেই আপসেট টাইমেই এই সূর্যি মামার মিচকি হাসি, মানে সানরাইজ দেখে মনটা তো তখনই ভালো হয়ে গিয়েছিল। তখন শুধু একটাই প্রে করছিলাম যে আমরা যে কদিন ঘুরতে যাচ্ছি যেন সেই কদিন ভালো ওয়েদার থাকে আন্দামানে, ব্যাস আর কিছু চাই না। তো মনে অনেকটা আনন্দ নিয়ে আর এদিক ওদিক সেদিকে ভিডিও করতে করতে আমরা লাস্টে ফ্লাইটে উঠলাম। আর ফ্লাইটে অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকতে আমার ভীষণ ইরিটেটিং লাগে, কিন্তু লাস্ট 3-4 ইয়ার্স ধরে আমরা এত লং লং জায়গায় ট্যুর করছি যে ফ্লাইট ছাড়া কোনো অপশন থাকে না। মানে 2-3 দিন ধরে ট্রেনে বা লঞ্চে করে যাওয়ার ক্ষমতা তো আমাদের নেই। তো ফ্লাইটই আমাদের লাস্ট অপশন বেঁচে থাকে। তো চিপস খেতে খেতে আমরা পৌঁছে গিয়েছিলাম পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। যেহেতু আমরা কলকাতা থেকে ট্রাভেল এজেন্সি বুক করে গেছি, তো আমাদের গাড়ি বাইরেই দাঁড়িয়েছিল আর ওয়েদারটা ছিল ঠিক এই রকম। মানে প্রথম দিন গিয়েই বৃষ্টি। ডে ওয়ানেই আমরা ভেবে নিয়েছিলাম যে না, এবারে হয়তো আমাদের আশাটা বেকারই গেল। এয়ারপোর্ট থেকে হোটেল যেতে যেতে পুরোটা বৃষ্টি হলো। আর এটা ছিল আমাদের হোটেল, মানে ফার্স্ট ডে এর হোটেল। হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব একটা খারাপ ছিল না, রুমগুলোও খুব সুন্দর ছিল আর ক্লিনও ছিল। তো আমাদের বেশ ভালোই লেগেছে। বাইরে কোথাও ঘুরতে গিয়ে হোটেল যদি ক্লিন না থাকে তো ড্রেস আপ করতে খুব প্রবলেম হয়। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গেছি সে প্রত্যেকটা জায়গার হোটেল অ্যান্ড খাবার দাবার প্রত্যেকটাই খুব ভালো ছিল। তো তারপরেই আগে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি অ্যান্ড ঘুগনি। তারপর চট করে একটা গেট রেডি উইথ মি বানিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। আন্দামানে ম্যাক্সিমাম আমাদের বোটে অ্যান্ড ক্রুজে করেই যেতে হয়েছে। তো প্রথমে গাড়ি করে দেন ওখান থেকে একটা বোটে করে আমাদের যেতে হয়েছিল। প্রথম যে আমাদের সাইট সিনটা ছিল সেটা হলো নর্থ বে আইল্যান্ড। আর আশ্চর্যভাবে আমাদের ঘোরার টাইম গুলোতে বৃষ্টি যেন একেবারে উধাও, মানে না গরম না বৃষ্টি, একদম ভালো ওয়েদার। আর সাথে এই হাওয়াও ছিল, দেখো আমি কোনোভাবে আমার চুলগুলোকে কন্ট্রোল করতে পারছিলাম না, এদিক ওদিক সেই হয়েই যাচ্ছিল। আন্দামান গেলে আর কিছু হোক বা না হোক নিজের চুলটাকে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে চুলের 12টা অলরেডি বেজে যাবে। তারপর আবার ওখান থেকে আরেকটা বোট চেঞ্জ করে আমরা গিয়েছিলাম নর্থ বে আইল্যান্ডে। ওখানে সবাইকে এরকম লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল। আর বোটে করে যাওয়ার পথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই সাইট সিনটা জাস্ট অসাধারণ। আমাদের তো অনেকেই বলেছিল যে আন্দামানে গেলে এই টাইমে এতটা রোদ গরম পুড়ে যাবি, দেন তার উপরে আবার টিভিতে অ্যালার্ট করে দিল যে সাইক্লোন হবে। বাট আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে না আমরা কড়া রোদ পেয়েছি আর না পেয়েছি বৃষ্টি, হয় রাতে বৃষ্টি হয়ে যাচ্ছিল বা সকালে, বাট আমাদের ঘোরার টাইম গুলো বেশ ভালো ছিল। আর নর্থ বে যেটার জন্য স্পেশালিটি সেটা হলো রাইড, ওয়াটার রাইডের জন্য। তো ওখানে গিয়ে প্রথমে আমরা এই গ্লাস বোর্ড রাইডটা করেছিলাম, যেখানে সুন্দর সমুদ্রর নিচে কোরাল গুলো আমরা বোটে বসেই দেখতে পাচ্ছিলাম। সো তোমরাও দেখো।
অনেক রকমের রাইড ছিল, যার যেটা ইচ্ছে সে করতে পারতো। তো ওই দিন আমরা যেহেতু একা ছিলাম তো বেশি রিস্ক নিইনি, মানে খুব একটা ভয়ের রাইডস করিনি। যেটা সব থেকে সোজা মনে হয়েছে আমাদের কাছে তো সেটাই করেছি। এই আইল্যান্ডে দেখার সেরকম কিছু ছিল না রাইড ছাড়া। তো তারপরে আমরা চলে গেলাম লোকাল মার্কেটে একটু মার্কেট করতে। মার্কেটের জিনিসগুলো খুব একটা স্পেশাল কিছু একটা লাগেনি আমার কাছে। স্পেসিফিক যেটা আন্দামানে ভালো পাওয়া যায় সেটা হচ্ছে মুক্তো, মানে মুক্তোর জিনিস ছাড়া বাকি যা যা ছিল সবই আমাদের কলকাতায় পাওয়া যায়। তো সেই দিন আমরা আর কিছু কেনাকাটা করিনি, খুব একটা ভালো জিনিস চোখেও লাগেনি। তো তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে, কারণ লাঞ্চ করেও আমাদের নেক্সট স্পটে যেতে হতো। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। বাইরে গেলে নতুন ডিশ ট্রাই করতে ভয়ও লাগে, কারণ খাবার কিরকম হবে, আদৌ খেতে পারবো নাকি, যদি শরীর খারাপ হয়ে যায় এইসব ভেবে নর্মাল খাবারই নিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা রওনা দিলাম রস আইল্যান্ডের উদ্দেশ্যে, সেটাও বোটে করেই। যেই স্পটটা দেখার জন্য আমরা একদিন আগে গেছি। স্পটের ব্যাপারে তো আলাদাভাবে কিছু বলার নেই, সত্যিই জায়গাগুলো খুবই সুন্দর। তো যেতে না যেতেই আমাদের দেখা হলো এই ডিয়ার গুলোর সাথে। মানে এখানে ডিয়াররা এরকম ওপেনলি ঘুরে বেড়ায়। এতদিন ধরে এরকম ভিডিও দেখতাম, বাট নিজে সামনে গিয়ে দেখাতে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে ওখান থেকে একটা টোটো টাইপস গাড়ি বুক করে আমাদের নিয়ে গেল রস আইল্যান্ডে। তুমি চাইলে হেঁটেও যেতে পারো, বাট অনেকটা পথ হেঁটে যাওয়া সম্ভব ছিল না। এখন যদিও রস আইল্যান্ড নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড নামেই পরিচিত। আন্দামান জার্নির শুরুই হয় এখান থেকে, যেটা হিস্ট্রি অ্যান্ড নেচার এই দুটোকে একসাথে বহন করে। ব্রিটিশদের টাইমে এটাই ছিল ওদের হেডকোয়ার্টার। ব্রিটিশদের বাংলো, চার্চ, হসপিটাল সবকিছু ছিল এখানেই। এখন তো সেসব সবকিছুই ভেঙে গেছে, বাট ওদের রুলস গুলো এখনো ক্লিয়ারলি ওখানে দেখা যায়। চারিদিক যেন গ্রিনারি অ্যান্ড নেচারে ভরা। প্রত্যেকটি জায়গায় যেন আলাদাভাবেই একটা হেরিটেজ বহন করে। আর এখানে গেলে অবশ্যই একটা গাইড নিয়ে যাওয়া উচিত, যারা আমাদের হিস্ট্রি আমাদের কাছে আরো ক্লিয়ারলি তুলে ধরে। আমরা যে টোটোর মতন গাড়িটা বুক করেছিলাম ওখানে মাথা পিছু 150 টাকা করে পড়েছিল। তো যিনি চালাচ্ছিলেন উনি আমাদের সব হিস্ট্রি বলে দিয়েছিল। ওনার কথা শুনে সাইডের ওয়াল গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর এই জায়গায় ছোট ছোট জেলও করা ছিল। সেলুলার জেলের আগে কয়েদিদের এখানেই আটকে রাখতো ব্রিটিশরা, আর নির্মমভাবে অত্যাচারও করত। চারিদিকের ওয়ালেই যেন একটা ব্রিটিশদের ছোঁয়া, সেটা হয়তো তোমরা এই জানলা দরজাগুলো দেখেই বুঝতে পারছো। আর এইসব দেখে কিছুটা এগিয়ে যেতেই আমরা পেয়ে গেছিলাম সমুদ্র। বাট অনেকটা হেঁটে আমাদের নিচে যেতে হয়েছিল, আমরা তো প্রায় হাঁপিয়ে গিয়েছিলাম। বাট জায়গাটা এতটা সুন্দর ছিল, যেটার একদিকে সমুদ্র আর অপরদিকে হেরিটেজে ভর্তি। সবাই আন্দামানের ট্রিপ স্টার্ট করে এই রস আইল্যান্ড দিয়ে, কারণ আন্দামানের রিয়েল হিস্ট্রির বেস এখান থেকেই শুরু হয়। অনেকটা নিচে নেমেছিলাম তো প্রায় হাঁপিয়ে গিয়েছিলাম, তো ওখান থেকে জুস নিয়ে আগে খেলাম, তারপরে বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। তো মাও একটু সাহস করে ডিয়ারটাকে ধরলো। আর এখানে একটা জাপানিজ বাংকারও ছিল, যুদ্ধের সময় এইখানেই লুকিয়ে থাকতো সৈনিকরা। তারপরে হোটেল যাওয়ার আগে ভাবলাম আরো একটা রাইড করেই নেওয়া যাক। তো আমি আর বোন দুজনে মিলে করলাম জেট স্কি। আমার তো অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে, বাট মনে একটু হলেও তো ভয় থেকেই যায়। তো সব ভয় অতিক্রম করে উঠেই পড়লাম। বাট দেখো ওখানে উঠে আমার হাওয়া প্রায় বেরিয়ে গিয়েছিল। মানে আমি উপর থেকে যতই সাহসী দেখিয়ে নিই না কেন নিজেকে, ভেতর থেকে আমি একদমই তার অপোজিট, মানে একদমই ভীতু যাকে বলে। এখানে উঠে তো প্রথম দিকে আমি চোখ বন্ধ করেই কাটালাম, বাট তারপরে চোখটা খুললাম জিন্দেগি না মিলেগি দোবারা বলে। তো যাই হোক, এইসব করে আমরা বাড়িতে চলে এসেছিলাম। রাত বাড়তেই আমরা চলে গেলাম নিয়ারেস্ট একটা হোটেলে ডিনার করতে। ডিনারে আমরা সেম খাবার নিয়েছিলাম, ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন, কারণ নেক্সট ডে ট্রাভেল এজেন্সির থেকে আমরা খাবার পেতাম। সো চলো আজকে যাই ঘুমাতে, দেখা হবে আবার পরের ব্লগে। বাই।